দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আগামীকাল 19শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ। সেই সমাবেশ উপলক্ষে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং সেটি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল মঞ্চ, যেখান থেকে মূলত তারা বক্তব্য দিবেন বা যেখানে অতিথিরা বসবেন। এটি হচ্ছে সেই মূল মঞ্চ। এর আশেপাশের এলাকা যদি একটু দেখাই বা আশেপাশের পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা ঠিক দেখতে পাচ্ছি যে ঠিক মঞ্চের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে উদ্যানের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি সমান করা হয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে তাঁবু দিয়ে বসার ব্যবস্থা করা হবে এবং দেখতে পাচ্ছেন যে সেটির কাজ কিন্তু চলমান রয়েছে। এর পাশাপাশি যারা ঠিক এই মঞ্চের কাছাকাছি বসতে পারবে না বা আসতে পারবে না, যেহেতু তারা যেমনটি ধারণা করছেন যে 10 লাখেরও বেশি মানুষ এখানে সমাগম করতে পারে বা অনেক মানুষ আসবে, তো সবার আসলে এই মঞ্চের কাছাকাছি আসার বা এখানে যারা বক্তারা থাকবেন তাদের বক্তব্য শোনার সেই সুযোগ হবে না। তো সেই কারণে যারা দূরে থাকবেন, অর্থাৎ মঞ্চের কাছাকাছি থাকতে পারবেন না বা দূরে থাকবেন, তাদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে বসে তারা সরাসরি বক্তব্য দেখতে পারবেন। আবার ঠিক এই যে পাশটিতে আমি রয়েছে, এই পাশটিতেও অনেকগুলো স্ক্রিন রয়েছে। এর পাশাপাশি পুরো সোহরাওয়ার্দী উদ্যানে অনেকগুলো স্ক্রিন বসানো হয়েছে, যেগুলোর মাধ্যমে সরাসরি বক্তাদের বক্তব্য যারা এখানে আসবেন নেতাকর্মীরা তারা দেখতে পারবেন। আপনাদেরকে আরো কিছু বিষয় আমি সরাসরি দেখাবো। তার আগে একটু আগামীকালকের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশ সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে নেই। আগামীকাল মূলত সমাবেশটি শুরু হবে দুপুর 2টায়, তবে সকাল 10টা থেকেই কুরআন পাঠ এবং হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল যে কর্মসূচি বা মূল যে প্রোগ্রাম সেটি শুরু হবে দুপুর 2টার সময় এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই সমাবেশে যারা দূর দূরান্ত থেকে অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসবেন, তারা যে গাড়িগুলোতে আসবেন, বাস বা অন্যান্য গাড়িগুলো যেগুলো ব্যবহার করবেন, সেগুলো রাখার জন্য 15টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। এছাড়া ওয়াসা থেকে পানির ব্যবস্থা থাকবে এই সমাবেশকে কেন্দ্র করে এবং 50,000 মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে এই সমাবেশে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মহিলাদের আসলে এই সমাবেশে অংশগ্রহণের সুযোগ থাকবে না। কারণ হিসেবে জানানো হয়েছে যে অনুকূল পরিবেশ না থাকার কারণে আসলে মহিলারা বা নারীরা এই সমাবেশে অংশ নিতে পারবেন না। আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানাই যে 15টি মেডিকেল বুথ থাকবে, অর্থাৎ এখানে এসে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের প্রাথমিক চিকিৎসা অন্তত যাতে নিশ্চিত হয় সেজন্য 15টি মেডিকেল বুথ থাকবে। এবং আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশে যে মূল এজেন্ডা রয়েছে তার ভিতরে আমরা যেমনটি জানতে পেরেছি যে 7 দফা তাদের দাবি রয়েছে বা 7 দফার দাবির ভিত্তিতেই মূলত এই যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আগামীকালকের সমাবেশ থেকে তাদের যে বার্তা বা দাবি যেটি থাকবে তার ভিতরে রয়েছে 7 দফা দাবি। সেই দাবিগুলো হচ্ছে যে 2024 সালে অর্থাৎ গত বছর যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার বিচার তারা আসলে চাইবেন বা দাবি করবেন। এর পাশাপাশি দ্বিতীয় দফার মধ্যে রয়েছে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কারের দাবি তারা করবেন। এরপরে তাদের আরেকটি অন্যতম দাবি রয়েছে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত যে মতামতের প্রতিফলন ঘটাতে তারা পিআর পদ্ধতির যে নির্বাচন, সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা দাবি করবেন বা আগামীকালকের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশে তারা দাবি করবেন যে পিআর পদ্ধতির নির্বাচন অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যার মাধ্যমে
আসলে কোন দল মোট যে নির্বাচনে যে যে আসন রয়েছে সেই আসন অনুসারে একটি দল আসলে কতটুকু ভোট পাবে সেটির উপর ভিত্তি করে আসলে আসন তারা পাবেন এই এরকম একটি আসলে নির্বাচন পদ্ধতির তারা দাবি করছেন। আগে আমরা যেমনটি দেখেছি যে কোনো একটি নির্বাচনী আসন থেকে যদি কোনো ব্যক্তি নির্বাচিত হন তাহলেই তিনি আসলে সংসদে যেতে পারেন, কিন্তু সেই পদ্ধতিকে ভেঙে আসলে দলগতভাবে যে একটি দল মোট যে ভোট সেই ভোটের কত শতাংশ পেল সেটির উপরে ভিত্তি করে আসলে যে সংসদে তাদের প্রার্থী নির্বাচন করা সেটির দাবি তারা করবেন। পাশাপাশি প্রবাসীদের যে ভোটাধিকার সেই প্রবাসীদের ভোটাধিকার তারা নিশ্চিত করার সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি তারা করবেন। এবং সপ্তম যে তাদের আগামীকালকের যে দাবি বা বার্তা থাকবে সেটি হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড তারা নিশ্চিতকরণের দাবি তারা আসলে করবেন। দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ শুক্রবার জুমার নামাজের পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা মহানগর দক্ষিণের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এই কার্যক্রম দেখার জন্য, বা হচ্ছে এখানে আসলে মঞ্চের যে প্রস্তুতি বা যে কার্যক্রম সেটি তদারকি করার জন্য কিন্তু তিনি এসেছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় একটু যদি জানিয়ে রাখি যে এখানে এবারে অর্থাৎ এই সমাবেশকে কেন্দ্র করে সবচেয়ে যে ব্যতিক্রম যে দৃশ্য দেখা গেছে যে শত শত পানির ট্যাপ বসানো হয়েছে অজু করার জন্য, এবং আমরা যেমন দেখেছি যে মলমূত্র ত্যাগের জন্য মোবাইল টয়লেট থেকে শুরু করে যেটি আসলে অন্যান্য সমাবেশগুলোতেও থাকে, তবে অজু করার জন্য যে একসাথে শত শত ট্যাপ বসানো বা অজু করার ব্যবস্থা করা এটি আসলে সাধারণত অন্যান্য সমাবেশগুলোতে বা অন্যান্য দলের সমাবেশগুলোতে এর আগে দেখা যায়নি, যেটি আগামীকালকে যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেই সমাবেশে আমরা আসলে সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখানে অনেকে দেখতে পাচ্ছি, আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশ উপলক্ষে আমরা একটু কথা বলতে পারি। আসলে আগামীকালকে যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আসলে নিয়ে আপনাদের কি ভাবনা রয়েছে? আসলে এই সমাবেশটাকে আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে চাই। তো এই যাবৎকাল যতগুলো সমাবেশ হয়েছে এই সমাবেশের চাইতে সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে ইনশাল্লাহ এই সমাবেশে। তো এবং সব মিলেই আমাদের যে পরিস্থিতি এবং আমাদের যা সবকিছু মিলে আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে চাই বাংলাদেশে এই সমাবেশটাকে কেন্দ্র করে। এবং এই সমাবেশের প্রভাব আশা করি আগামী সংসদ নির্বাচনে হবে, এবং নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য যে সাধ্যবা দাবি আমাদের রয়েছে সেই সাধ্যবা দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে দাবিগুলো এই সমাবেশের মাধ্যমে উত্থাপন করা হবে। এবং এর আলোকে আমরা মনে করি যে এই দাবিগুলো সরকার মেনে নিয়ে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করবে এবং সুন্দর একটা পরিবেশে ইনশাল্লাহ আগামী যে সংসদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তবে একটি দল তো আসলে পিয়ার পদ্ধতির যে নির্বাচন সেটি চায় না, এই বিষয়টি আপনি কি বলবেন? আচ্ছা, কেউ না চাইতেই পারে, সেটা তাদের বিষয়, এরা তাদের ব্যক্তিগত স্বার্থ হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো দেখেন বাংলাদেশের বেশিরভাগ দলেই কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। তো সেই হিসাবে বর্তমান সময়ের আলোকে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা যৌক্তিক এবং বাস্তবসম্মত বলে আমরা মনে করি। আমি ঢাকা থেকেই, আমি ওই ধানমন্ডি থেকে আসছি। আজকের এই সর্বশেষ আসলে মঞ্চ প্রস্তুতির বিষয়গুলো পরিদর্শনের জন্য আসছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে আগামীকালকে যে সমাবেশটি অনুষ্ঠিত হবে জাতীয় সমাবেশ, এটির মাধ্যমে আসলে তারা
যেমনটি বলছেন যে আগামী নির্বাচনও একটি যে প্রভাব সেটি পড়বে, এবং তারা যেমনটি বলছেন। দর্শক, আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন যাতায়াত ব্যবস্থা ব্যবহার করে আসলে এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন। তবে আমরা যেমনটি জানতে পেরেছি শুধুমাত্র বাস ভাড়া করা হয়েছে 10,000-এর মতো, অর্থাৎ বাস যোগে 10,000-এর মতো বাস ভাড়া করা হয়েছে এই সমাবেশে আসার জন্য। এছাড়াও লঞ্চ, এবং আমরা যেমনটি গতকালকে দেখেছি যেটি নিয়ে কিছুটা সমালোচনা তৈরি হয়েছে, যে ট্রেন ভাড়া করা হয়েছে এবং সেই ট্রেনের মাধ্যমেও অনেকে আসবেন, ট্রেন, লঞ্চ এবং বিভিন্ন মাধ্যম, প্রাইভেট কার ব্যবহার করে। তবে শুধুমাত্র বাস ভাড়া করা হয়েছে 10,000-এর মতো, এবং তারা যেমনটি বলছেন যে আসলে এখানে অনেক মানুষের সমাগম ঘটবে এই জাতীয় সমাবেশে। এবং আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এই সমাবেশ, অর্থাৎ জামাত ইসলামীর যে সমাবেশ, সেই সমাবেশে একটি ব্যতিক্রম যে বিষয় সেটি হচ্ছে যে এখানে অজুখানার যে ব্যবস্থা যেটি তারা করেছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই। এটি আমার এখান থেকে অনেকটা দূরে, তারপরও আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে এবারই প্রথম এরকম একটি ব্যতিক্রম দৃশ্য, যে অজুখানার জন্য ট্যাপের ব্যবস্থা বা পানি ব্যবহারের জন্য যে ট্যাপের ব্যবস্থা সেটি করা হয়েছে, এবং এখানে শত শত ট্যাপ বসানো হয়েছে। এবং এখানে আমরা তার বাইরে আমরা যেমনটি দেখতে পেয়েছি খাবারের যে পানি সেটি এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে অসাদ থেকে সেটি সরবরাহ করা হবে। পাশাপাশি 50,000 মিনারেল ওয়াটারের যে ব্যবস্থা সেটি করা হবে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে জায়গাটিতে আসলে সেই অজুখানার ব্যবস্থা করা হয়েছে, এবং মলমূত্র ত্যাগের বা টয়লেটের ব্যবস্থা, মোবাইল টয়লেটের ব্যবস্থা যেখানে করা হয়েছে, সেখানে যদি আপনাদেরকে দেখাই, যদিও এখনো অনেক কাজ বাকি রয়েছে, কাজ চলমান রয়েছে। আগামীকাল দুপুর 2টায় মূলত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকেই আমরা যেমনটি জেনেছি যে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম কুরআন তেলাওয়াত এবং হামদ নাথের মাধ্যমে চলতে থাকবে। তবে দুপুর 2টায় মূল যে কর্মসূচি সেটি শুরু হবে, এবং আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানেই এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যার মাধ্যমে যারা আসলে মঞ্চের কাছাকাছি যেতে পারবে না বা যাওয়ার সুযোগ হবে না, তারা দূরে বসেই যাতে হচ্ছে নেতাকর্মীদের যে বক্তব্য, নেতাদের যে বক্তব্য সেটি যাতে হচ্ছে তারা শুনতে পান বা তাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখতে পান, সেটির ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। দর্শক, আমি ঠিক সেই অজুখানা বা পানি ব্যবহারের যে জায়গা সেটির কাছাকাছি রয়েছি। তবে আমাদের কাছে এই মুহূর্তে সঠিক তথ্য নেই আসলে এখানে কতগুলো মাইক ব্যবহার করা হচ্ছে বা স্পিকার ব্যবহার করা হচ্ছে, এবং কতগুলো আসলে এলইডি স্ক্রিন ব্যবহার করা হচ্ছে, সেটি সঠিক তথ্য আমাদের হাতে নেই। দর্শক, আমি ঠিক রয়েছি আপনাদের সাথে সেই অজুখানার কাছ থেকে, এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমার ঠিক ডান পাশে রয়েছে সেই মঞ্চ অনেক দূরে, এবং আমার ঠিক এই মুহূর্তে সামনে রয়েছে সেই অজুখানা বা পানি ব্যবহারের যে ব্যবস্থা সেটি। আমি যদি আপনাদেরকে একটু ট্যাপ ছেড়ে দেখাই যে আসলে এটি কাজ করছে কিনা, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কাজ করছে। সাধারণত সোহরাওয়ার্দী উদ্যানে
সমাবেশে আসলে সবচেয়ে বেশি কষ্টে বা সংকটে পড়তে হয় পানি এবং টয়লেট, এই সমস্ত ব্যবস্থা না থাকা বা এই সমস্ত বিষয়ের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ইস্তিনজা করার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে কাপড়ের মাধ্যমে, কাপড় দিয়ে। এবং আমার তোদেরকে যেমনটি বলছিলাম যে এখানে শত শত ট্যাপ বসানো হয়েছে অজু করা সহ অন্যান্য কার্যক্রম যার মাধ্যমে পরিচালনা করা যাবে। এবং আমার ঠিক সামনেই রয়েছে সেই মোবাইল টয়লেটের ব্যবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সোহরার দুর্দান থেকে, এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং যে তাদের যে ব্যাপক কর্মযজ্ঞ, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।